আল্ট্রাসাউন্ডের স্ক্রিনে যখন প্রথম ছোট্ট ধুকপুকটা দেখা যায় সেইখানেই আলো ফেলে ফিটাল মেডিসিন। আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু কোনো রে নয়, টার্মিনেশনের একটা প্রস্তাব হয়তো আপনার তরফ থেকে রাখতে হবে। সেই স্বপ্নের মধ্যে যখন আমি একটা দুঃসংবাদ নিয়ে এসে হাজির করব তখন তো আইনত মোটামুটি কত সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করানো যেতে পারে? 24 সপ্তাহ পেরিয়ে গেছে, তখনও কিন্তু আইন তাদের সাপোর্ট করছে। মা বাবাও হয়তো সিদ্ধান্ত নিচ্ছেন সেই অবস্থায় যে তার প্রেগন্যান্সি বা তার জন্ম কন্টিনিউ করতে পারবেন কি না, যাতে তার হার্টবিটটা ডেলিভারি হওয়ার আগে বন্ধ করে দেওয়া যায়। এটা হয়তো শুনতে খুব, একটা সুস্থ শিশুর ভবিষ্যৎ কিন্তু মাতৃজঠরেই অনেকটা নিশ্চিত করা যায়। পেটের ভিতরে থাকা অবস্থাতেই সার্জারি করা যেত ঠিক সময় মতো, তাহলে কি হতো? আপনার কি মনে হয় এটাও সম্ভব? এই ভবিষ্যৎ আসতে চলেছে। Yes. আল্ট্রাসাউন্ডের স্ক্রিনে যখন প্রথম ছোট্ট ধুকপুকটা দেখা যায় বা শোনা যায় তখন থেকেই হবু মা বাবার দুনিয়াটা বদলে যেতে শুরু করে। কিন্তু সেই বদলের দুনিয়ার সবটুকু অংশ সবসময় যে নিখুঁত হয় তা হয়তো নয়, কিছু ত্রুটি বিচ্যুতি তাতে অনেক সময় ধরা পড়ে। ঠিক এইখানেই আসে ফিটাল মেডিসিনের এই বিশেষ চিকিৎসা ধারার নিখুঁত আলো। যে ভ্রূণ যে এখনো জন্মায়নি, মায়ের গর্ভের অন্ধকারে রয়েছে, সেইখানেই আলো ফেলে ফিটাল মেডিসিন এবং প্রযুক্তি ও বিজ্ঞানের অদ্ভুত এই মেলবন্ধনে ধরা পড়ে ভ্রূণে কি কি রোগ রয়েছে এবং সেই রোগের নির্ণয় আরো অনেক অ্যাকিউরেট হয়। দ্য ওয়ার্ল্ড আরোগ্য নতুন পডকাস্টে আজ আমি তিয়াস এবং এই বিষয়টা নিয়ে আলোচনায় আমার সঙ্গে রয়েছেন অ্যাপোলো হাসপাতালের ফিটাল মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর কাঞ্চন মুখার্জি। আমরা সকলেই জানি যে গর্ভাবস্থায় ধাপে ধাপে একাধিক স্ক্যান জরুরি হয় বা কিছু, কিন্তু অনেক সময় কি হয় যে প্রেগন্যান্সি হয়তো খুব স্মুথ যাচ্ছে, তো সেখানে শোনা যায় অত ঘন ঘন গিয়ে টেস্ট করতে হবে না, অত স্ক্যান তো আমরা করিনি, সব ঠিক থাকবে। বাইরে থেকে কি সবটা দেখে বোঝা যায় নাকি নির্দিষ্ট স্ক্যান জরুরি? অ্যাবসলিউটলি জরুরি, কারণ ভ্রূণের কিছু কিছু সমস্যা আছে যেটা অ্যাকচুয়ালি প্রথম 5 মাসে ধরাই পড়বে না। সেটা হয়তো লেট স্টেজে গিয়ে ধরা পড়বে, কারণ একটা বাচ্চা তো ডেভেলপমেন্ট হচ্ছে, সে গর্ভাবস্থা থেকে শুরু করে একেবারে যখন তার গিয়ে 40 সপ্তাহে ডেলিভারি হচ্ছে তখন পর্যন্ত তো মানে ইট ইজ এ ওয়ার্ক ইন প্রোগ্রেস, তাই না? তো কোন স্টেজে গিয়ে সমস্যাটা অ্যাপিয়ার করবে এবং আমরা ধরতে পারবো সেটা তো অন্য প্রশ্ন। এবারে হ্যাঁ, ট্র্যাডিশনাল যে কনসেপ্টটা আছে যে 5 মাস পর্যন্ত দেখানো হয়ে গেছে তো আর আল্ট্রাসোনোগ্রাফির দরকার নেই, এত বারবার রে নেওয়াটা ঠিক নয়। তো এখানে আমার প্রথম আপত্তি যেটা, যে আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু কোনো রে নয়, এটাকে মানুষ এক্সরে এর সাথে আসলে গুলিয়ে ফেলে। হ্যাঁ, এক্সরে বেশি পরিমাণে দিলে পরে সেটা ক্ষতিকারক, একটা দুটোতে কিচ্ছু হয় না। আর আল্ট্রাসোনোগ্রাফিতে কিন্তু শব্দ তরঙ্গ ব্যবহার করা হচ্ছে। দেখো আল্ট্রাসাউন্ড, তো এখানে সাউন্ড ওয়েভস দিয়ে তো আমরা পিকচারটা ক্রিয়েট করছি। সাউন্ড ওয়েভের সেই দিক থেকে দেখতে গেলে কোনো ঝুঁকি নেই বাচ্চাটার উপরে, এবং আমরা অপ্রয়োজনীয় ভাবে তো কোনো কিছু দিচ্ছিও না। যেটুকু বছর ধরে আছে, তুমি আমাকে বলো তো, সেই 1960 সাল থেকে তো আমরা মোটামুটি আল্ট্রাসোনোগ্রাফি ব্যবহার করে আসছি প্রেগন্যান্সিতে। এখনো পর্যন্ত তুমি কটা বাচ্চা পেয়েছো যেটা সত্যি সত্যি আল্ট্রাসাউন্ডের জন্য ক্ষতি একেবারেই না? এরকম কোনো গবেষণালব্ধ এটা নিয়ে প্রমাণ গবেষণা হয়েছে এবং তাতে দেখা গেছে যে ইউনানিমাসলি বলা হয়েছে যে আল্ট্রাসোনোগ্রাফি ইন প্রেগন্যান্সি ইজ সেফ। ঠিক আছে, তো সেই জন্য আমি বলতে চাইছি যে প্রেগন্যান্সিতে আল্ট্রাসোনোগ্রাফি যেটা পরবর্তীকালে করা হয় সেটা করানো উচিত, অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো করানো উচিত। একদম। হ্যাঁ, এবারে কিছু কিছু সময়তে আমরা হঠাৎ করে আনএক্সপেক্টেডলি সমস্যা সেই সময়তে ধরে ফেলি, তখন কিন্তু একটা জটিল পরিস্থিতি তৈরি হয়। কারণ সত্যি কথা বলতে ফ্রম ডে ওয়ান তো প্যারেন্টস আর ইমোশনালি অ্যাটাচড, একদম ইট ইজ দেয়ার ওয়ান্টেড প্রেগন্যান্সি, ওয়ান্টেড। তারা তখন একটা অন্যভাবে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের মধ্যে যখন আমি একটা দুঃসংবাদ নিয়ে এসে হাজির করব তখন তো তাদের কাছে মনে হয় যে সমস্ত কিছু আকাশ ভেঙে পড়লো তাদের মাথার উপরে। তো এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু। এই সময়টাতে আবার আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে যে সেই হবু বাবা মার সাথে বসে কথাবার্তা। এক্স্যাক্টলি, মানে আপনি ধরুন অ্যানিমাল স্ক্যানে বা কোনো স্ক্যানে এমন কোনো বিচ্যুতি দেখলেন যেখানে আপনার তরফ থেকে ইনফরমেশনটা গেল যে এই বাচ্চাটি হয়তো সুস্থভাবে জন্মাবে না, টার্মিনেশনের একটা প্রস্তাব হয়তো আপনার তরফ থেকে রাখতে হবে। তো
সেই জায়গাটা, কারণ এই যে আপনি বললেন যে ডে 1 থেকে বাবা মায়ের কাছে একটা বিরাট ইমোশনাল জায়গা, তো এইটা ঠিক কিভাবে হয়? মানে এটা কি বাবা মাকে বোঝানো, এটার পেছনে কি একটা কাউন্সেলিং এরও ভূমিকা থাকার কথা? কিভাবে এই পরিস্থিতিটা ম্যানেজ করেন? প্রথম কথা হচ্ছে ডাক্তারের দায়িত্ব হচ্ছে ইনফরমেশন গুলো হাজির করা। ডাক্তার হিসেবে আমরা বলতে পারি না যে আপনি টার্মিনেট করিয়ে নিন, এটা বলার দায়িত্ব কিন্তু আমাদের নয়, এটা প্যারেন্টসদের চয়েস, সিদ্ধান্ত। ঠিক আছে? আমার দায়িত্ব হচ্ছে যে প্যারেন্টের কাছে যতটা সম্ভব অ্যাকিউরেট ইনফরমেশন নিয়ে আসা, এবং সেখানটাতে কিছু কিছু সময়তে সেটা হয়তো আমার এখতিয়ারেরও বাইরে থাকতে পারে। আমরা সেক্ষেত্রে করি কি, যে তাদেরকে সেই রিলেটেড স্পেশালিস্টের সাথে কথাবার্তা বলানোর চেষ্টা করি। যেমন ধরো একটা বাচ্চা জন্মের আগেতে আমি তাকে দেখতে পেলাম যে তার একটা অর্থোপেডিক প্রবলেম রয়েছে, খুব কমন প্রবলেম আমি যদি বলি, ক্লাব ফুট, যে তাদের পায়ের পাতাটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে রয়েছে। এটা যে কোনো প্যারেন্টের কাছে যখন আমরা খবরটা দিই তারা সবাই ভয় পেয়ে যান, কিন্তু তারপর যখন তারা গিয়ে পেডিয়াট্রিক অর্থোপেডিক ক্লিনিকে দেখেন যে এই ধরনের সমস্যা নিয়ে জন্মানো বাচ্চাগুলো দৌড়চ্ছে, খেলছে, ফুটবল খেলে বেড়াচ্ছে, তখন তারা সাহসটা আশ্বস্ত হন। একদম। তার মানে কি আমি আরেকজন স্পেশালিস্টকে এখানে ইনভলভ করলাম। আমার দায়িত্ব হচ্ছে যে সঠিক স্পেশালিস্টের কাছে তাদেরকে পাঠানো। আমার দায়িত্ব হচ্ছে তার আন্ডারলাইং কোনো জেনেটিক অ্যাবনর্মালিটি রয়েছে কিনা, যেটা কিনা হতে পারে ইনকিউরেবল, সেই ধরনের সমস্যাগুলোকে সঠিকভাবে জানানো। একদম। আমরা আল্ট্রাসাউন্ড, স্ক্যান এগুলোর কথা বললাম, ফিটাল ইকো এটাও একটা করা কখনো কখনো জরুরি হয়। এটা কি সব মায়ের ক্ষেত্রেই করাটা জরুরি? আপনারা কখন মনে করেন ফিটাল ইকো করার কথা? ফিটাল ইকো মানে হচ্ছে যে বাচ্চার হার্টের একটা ডিটেইলড পরীক্ষা। আচ্ছা। তো এইটার জন্য আইডিয়াল টাইমটা বলা হয় যে ওই 22 সপ্তাহ নাগাদ, কিন্তু এটা ডিপেন্ড করছে, কারণ আজকাল আল্ট্রাসাউন্ড মেশিনগুলো অনেক উন্নত হয়ে গেছে। আমরা খুব ভালো ছবি হার্টের দেখতে পাই আরো অনেক আগের থেকে। এবার ধরুন কোন একটা ক্ষেত্রে আমি মনে করছি যে এই বাচ্চাটার হার্টের অ্যাবনর্মালিটি হওয়ার চান্সটা বেশি আছে, তাহলে আমি তো তাকে 22 সপ্তাহ পর্যন্ত বসিয়ে রাখবো না, আমি তার আগেই হয়তো করে নেব। এবারে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি কি আমি সবাইকে করতে বলবো? তা ঠিক নয়। মানে এখনো পর্যন্ত আমাদের যে সমস্ত পিয়ার গ্রুপ যাদের রেকমেন্ডেশন অনুযায়ী আমরা চলি, তারা যেমন বলছে যে অ্যানোমালি স্ক্যানটা সবাইকে অফার করতে, ফিটাল ইকো কিন্তু এখনো সবাইকে অফার করতে বলছে না। করতে পারলে ভালো, কারণ এটা তো একটা আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা। কেউ যদি বলে যে না আমি আরেকটু বেশি করে দেখাতে চাই, আরেকটু বেশি সম্ভব হলে জানতে চাই, তাহলে তারা সেটা তাতে আমরা আপত্তি করব না। কিন্তু আমরা রুটিনলি সবাইকে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করতে বলি না। কাদেরকে বলি? যদি ধরো মায়ের ডায়াবেটিস আছে, মা যদি কোনো সেরকম ওষুধপত্র খাচ্ছে, ধরো অ্যান্টি এপিলেপটিক ওষুধপত্র খাচ্ছে, তারপরে যে তার আগের বাচ্চার হয়তো একটা সমস্যা আছে, অথবা বাবা অথবা মায়ের মধ্যে কার্ডিয়াক প্রবলেম রয়েছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে অবশ্যই আপনার এটা করানো উচিত। বা কারোর হয়তো আইভিএফ হয়েছে, মানে আসলে কি হার্টের ব্যাপারে আমরা একটু বেশি সেন্সিটিভ হয়ে যাই, এই জন্য বেশি কেয়ারফুল হয়ে যাই, আই মিন টু সে। তো তার কারণ যতগুলো অ্যাবনর্মালিটি আমরা ডিটেক্ট করতে পারি তার মধ্যে মেজরিটি হচ্ছে কার্ডিয়াক। হার্ট একটা অত্যন্ত কমপ্লেক্স একটা অর্গান, এবং তার ডেভেলপমেন্টটা ডিউরিং প্রেগন্যান্সি হয়, থ্রুআউট প্রেগন্যান্সি চলতে থাকে, ইভেন আফটার বার্থ কিছু কিছু কাজ বাকি থাকে, সেটা তখন আবার শেষ হয় কাজটা। তো এই জন্য হার্টের ব্যাপারে আমরা একটু এক্সট্রা কেয়ারফুল থাকতে চাই। এই যে স্ক্যানগুলো করা হচ্ছে বা ইকো যা যেটাই হোক, সেটা হচ্ছে আমার ভ্রূণের কোনো বিচ্যুতি রয়ে গেছে কিনা দেখার জন্য, এবং এটার সঙ্গেই জড়িয়ে থাকে ওই যে প্রথম দিকে বললাম যে এই কথাটা, টার্মিনেশনের একটা জায়গা, খুব সেন্সিটিভ এই জায়গাটা, কিন্তু তবুও কখনো কখনো করতেই হয়, হয়তো অনেকে সিদ্ধান্ত নেন। আমাদের দেশের আইন এই নিয়ে কিছু রয়েছে যে এত সপ্তাহ পর্যন্ত করা যায়, কখনো কখনো বিরল কোনো অসুবিধার জন্য আইনের বাইরে গিয়েও অনুমতি মেলে। এইটা যদি একটু বুঝিয়ে বলেন যে আইনত মোটামুটি কত সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করানো যেতে পারে? আমাদের দেশে যে আইনটা রয়েছে সেই আইনটার নাম হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্ট। এটা 1971 সালে প্রথম তৈরি হয়েছিল, এবং তারপরে আরো দুটো অ্যামেন্ডমেন্ট হয়েছে। লেটেস্ট অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই 2021 সালে। এবং আমাদের দেশে সত্যি কথা বলতে এই আইনটা যথেষ্ট লিবারাল। তুমি যদি ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশের এই আইনটার কথা ভাবো, তাহলে দেখবে যে আমাদের এখানে হবু মা বাবারা কিন্তু যথেষ্ট আইনগত সাপোর্ট পাচ্ছেন।
এবার যদি কারোর ক্ষেত্রে অ্যাবনর্মালিটি ধরা পড়লো, প্রথম 20 সপ্তাহ পর্যন্ত যে কোনো একজন ডক্টর সই করলেই চলবে, তিনি তখন লিগ্যালি টার্মিনেট করাতে পারেন। আচ্ছা, যদি 20 সপ্তাহের পরে ডিটেক্টেড হয়, মানে 20 থেকে 24-এর মধ্যে হয়, তাহলে তখন স্পেসিফিক কিছু সার্কামস্ট্যান্সেসের উপর ভিত্তি করে, যেখানটাতে জাজমেন্টটা ডক্টররা দিচ্ছেন যে এই ক্ষেত্রে বাচ্চার একটা সিরিয়াস অ্যাবনর্মালিটি নিয়ে জন্মানোর চান্সটা রয়েছে, দুজন ডাক্তার সেটা অনুমতি দিলে পরে মা করাতে পারেন। তারপরেতেও যদি কিছু হয়, সেটা হচ্ছে আমি ধরে নিলাম 24 সপ্তাহ পেরিয়ে গেছে, তখনও কিন্তু আইন তাদের সাপোর্ট করছে। এবং এই পার্টটা আগে ছিল না। 2021 সালের অ্যামেন্ডমেন্টটা এটা জুড়ে দেওয়া হয়েছে, মানে বিশেষ ক্ষেত্র বিবেচনার জায়গাটা এসেছে। অ্যাবসলিউটলি লেট ডিটেকশন অফ সার্টেন অ্যাবনর্মালিটিজ, বা কিছু কিছু পার্সোনাল সার্কামস্ট্যান্সেস থাকে, যেমন ধরো একটা আন্ডার এজ মেয়ে বা একটা রেপ ভিকটিম, তো সেসব ক্ষেত্রেও কিন্তু মেডিকেল বোর্ড পারমিশন দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কোর্টকেও ইনভলভ করতে হয়, কোর্টের পারমিশনেরও একটা ব্যাপার থাকে। কিন্তু আজকাল মেডিকেল বোর্ডের হাতে অনেকটা ক্ষমতা দেওয়া হয়েছে, আমাদের কলকাতাতেই হয়েছে। সেখানটাতে 35 উইকসে গিয়ে দেখা যায় যে বাচ্চার একটা ওপেন স্পাইনা বাইফিডা বলে প্রবলেম রয়েছে, মানে যে আমাদের মানে স্পাইনাল কর্ডটা তো একটা বনি কেজের মধ্যে দিয়ে তার ভিতরে একটা মানে নার্ভের মানে দড়ির মতো নেমে আসছে। তো যদি এই বনি কেজটা খোলা থাকে, তাহলে তখন ওই যে নার্ভের যে রোপটা সেটা বাইরে চলে এলো, সেটা এক্সপোজড হয়ে গেল, এবং সেটা একটা সিরিয়াস অ্যাবনর্মালিটি ক্রিয়েট করতে পারে। এবার আমি যে কেসটার কথা বলছি, সেখানটাতে কিন্তু দেখা গেছিল যে অ্যাবনর্মালিটিটা ডিটেক্টেড হয়েছে অনেকটা দেরিতে, 34 উইকসে। তো তখনও পর্যন্ত কোর্টের ইনভলভমেন্ট অনেক বেশি ছিল, ফলে কোর্ট থেকে স্পেশাল পারমিশন করানোর পরে আমরা আলটিমেটলি তার কাজটা করতে পেরেছিলাম অ্যাট 35 উইকস। তো এইটার কথা বলছি যে আমাদের ফিটাল মেডিসিন অনেকটা আলো দেখালেও 100% কখনোই সম্ভব নয়। তো আমরা 5 মাসে 6 মাসে যে স্ক্যানগুলো করছি হয়তো তাতে ধরা পড়লো না। আপনি যেমন ধরুন যেই সমস্যাটার কথা বললেন, 35 সপ্তাহ মানে প্রায় 9 মাস, 8 মাসের পরে। তো আপনি ধরুন 8 মাসের গ্রোথ স্ক্যানে বা 9 মাসের শেষের দিকে গিয়ে এরকম কোনো অ্যাবনর্মালিটি দেখলেন, যখন হয়তো টার্মিনেশন মেডিকেলিও সেই অর্থে পসিবল নয়, কিন্তু এমনই সেন্সিটিভ একটা জায়গা, সেই বাচ্চাটি হয়তো কনজেনিটাল এমনই অসুস্থতা নিয়ে জন্মাবে, তার মা বাবাও হয়তো সিদ্ধান্ত নিচ্ছেন সেই অবস্থায় যে তার প্রেগন্যান্সি বা তার জন্ম কন্টিনিউ করতে পারবেন কি না। সেখানে কি আমাদের হাতে কোনো অপশন থাকে? আছে তো। এখন সত্যি কথা বলতে কোনো আপার এজ লিমিট নেই যে এতদিন পর্যন্ত একটা মা অ্যাবর্শন চাইতে পারেন। কিন্তু মানে সে তো জন্মাবে, তার তো হার্টটা চলছে, সে তো জন্মের মুখে, সেই অবস্থায় কিভাবে সম্ভব? খুব ভালো প্রশ্ন। আমি যদি ওই এক্সাম্পলটা বলি যে 35 উইকস হয়ে গেছে, তার স্পাইনা বাইফিডা ছিল, তাহলে সেই বাচ্চাটার প্রবলেমটা কি হতো না, তার পাগুলো অসাড় থাকতো, তার ইউরিন এবং স্টুলের উপরে কোনো কন্ট্রোল থাকতো না। তো এই ধরনের একটা বড় সড় লিমিটেশনস, মানে এক গুচ্ছ বড় সড় লিমিটেশনস নিয়ে সেই বাচ্চাটা জন্মাতো, কিন্তু তার ব্রেন ঠিকঠাক ছিল, কিন্তু তার হার্ট ঠিকঠাক ছিল। অতএব সে যখন ভূমিষ্ঠ হতো তখন তো তার হার্টটা দিব্যি চলতো। একটা জীবিত সন্তান জন্মাতো। জীবিত সন্তান একবার জন্মে গেলে কিন্তু, মানে একবার এসে গেলে কিন্তু, তখন অ্যাজ এ ডক্টর উই আর ডিউটি বাউন্ড টু টেক দ্য অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার ফর হিম অর হার। তাহলে তখন পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে যে কি করে এই পরিস্থিতিটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, সেখানে আইনসম্মত ভাবেই আমরা ব্যবস্থা নিতে পারি যাতে তার হার্টবিটটা ডেলিভারি হওয়ার আগে বন্ধ করে দেওয়া যায়। তার ব্যবস্থা কিন্তু আছে। এটা হয়তো শুনতে খুব ভয়ানক লাগছে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এবং লিগ্যাল, এবং এটা আমাদের দেশেই যে শুধু হয় তা নয়, বিদেশেও এটা হয়, এবং এটা একটা অ্যাকসেপ্টেড মেডিকেল প্র্যাকটিস। প্রয়োজন পড়লে পরে বাবা মা সেই সুবিধাটা নিতে পারেন। আমি সেই মেসেজটাই দিতে চাই এখানে। খুবই সেনসিটিভ, মানে শুনতে যতই রূঢ় লাগুক, মানে বাস্তব মনে হয় আরো রূঢ়। সেই কারণে যে বাচ্চাটির এক্সাম্পল দিলেন, যে পঙ্গু যে শব্দটা আমরা জানি, সেই পঙ্গুত্ব নিয়ে সে জন্মাতো, তো সেখানে সেই জন্মের আগে যদি কোনোভাবে সেই জন্মানোটাকে এড়ানো যায়,
ফিটাল মেডিসিন একটা এমন জায়গায় পৌঁছেছে যে এই এত দূর পর্যন্ত আলো দেখাচ্ছে। আপনি এত বছর ধরে এই ফিল্ডটায় কাজ করছেন, আজ থেকে 5 বছর বা 10 বছর পরে আপনি ফিটাল মেডিসিনকে ঠিক কোন জায়গায় দেখেন? দেখো, ফিটাল মেডিসিন এখনো পর্যন্ত আমাদের মেন পারপাসটা হচ্ছে যে ডায়াগনোসিস, ডিটেকশন। আমরা রোগ নির্ণয়টা করতে পারছি সময় মতো, আমরা চেষ্টা করছি তাকে ঠিকমতো সময়ে ডেলিভারি করিয়ে দিতে। এখনো কিছু কিছু ট্রিটমেন্ট আসছে, যেমন ধরো আমরা টুইন প্রেগনেন্সির ব্যাপারে কথাই বলিনি, যে এমন কিছু কিছু টুইন আছে যেগুলো সদৃশ যমজ, যেগুলোকে আমরা মনোকোরিয়নিক টুইনস বলছি। তো দুটো ভ্রূণ কিন্তু তাদের একটা প্ল্যাসেন্টা রয়েছে। তো সেক্ষেত্রে একজন বেশি খাবার পাচ্ছে, একজন কম খাবার পাচ্ছে। তো আমরা কিন্তু এখনই অলরেডি তাদের যথেষ্ট কেয়ার নিতে পাচ্ছি যাতে দুজনেই সমান গ্রোথ ভাবে বেরিয়ে আসতে পারে। তো সেটা তো একটা সাইড, ডেভেলপিং কিছু কিছু কাজ হচ্ছেও। আর বাকি যে জিনিসটা 5 ইয়ার্স পরে আমরা দেখতে চাইছি, যে আমরা ধরো একটা অ্যাবনর্মালিটি যখন দেখছি, সাপোজ এই যে স্পাইনা বাইফিডার কথা বলেছি, তো এখনো পর্যন্ত ওই ভ্রূণটার তো আমরা চিকিৎসা করে দিতে পারিনি, সারিয়ে দিতে পারিনি। এর যদি পেটের ভিতরে থাকা অবস্থাতেই সার্জারি করা যেত ঠিক সময় মতো, তাহলে কি হতো? আপনার কি মনে হয় এটাও সম্ভব? এই ভবিষ্যতে আসতে চলেছে। যেমন ধরো আমি অন্য একটা রোগের যদি এক্সাম্পল দিই, যে যেখানটাতে তার স্টমাকটা, পাকস্থলীটা হয়তো বুকে উঠে গেছে, আচ্ছা, তো সেই বাচ্চার ক্ষেত্রে আমরা কি করব? সেই বাচ্চার ক্ষেত্রে স্পেশাল কিছু ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে। তো আমরা বলতে চাইছি যে ইন্ট্রাইউটেরাইন সার্জারি বা ইন্ট্রাইউটেরাইন ট্রিটমেন্টটা কিন্তু আস্তে আস্তে আসছে। 5 ইয়ার্স ডাউন দ্য লাইন আমরা জানি না যে আরো কি জিনিস আমাদের হাতের কাছে চলে আসবে। নেক্সট যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে এআই এর অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে হয়তো আমাদের যে রোগ নির্ণয় পদ্ধতিটা আরো অ্যাকিউরেট হবে। অলরেডি আমাদের যে আল্ট্রাসাউন্ড মেশিনগুলো আমরা ব্যবহার করি তাতে বেশ কিছু এআই অ্যাপ্লিকেশনস রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এটা অনেক বেশি অপারেটর ডিপেন্ডেন্ট। আস্তে আস্তে ভবিষ্যৎ যে দিকে যাচ্ছে সেটা হচ্ছে যে এআই অনেকটা পার্ট, পার্টিকুলারলি যে ধরনের কাজগুলো রিপিটেটিভ বলে মনে হয়, ধরো ওই একই তো মেজারমেন্ট, হেডের মেজারমেন্ট নিচ্ছি, টামির মেজারমেন্ট নিচ্ছি, ফিমার বোনের মেজারমেন্ট নিচ্ছি, সেগুলো হয়তো এআই ফটাফট করে দেবে এবং সেগুলো আরো নিখুঁত করে দেবে। তো সেই জিনিসগুলো 5 বছরের মধ্যে আমরা আরো দেখতে চলেছি, বেশি বেশি করে দেখতে চলেছি। একদমই। বিজ্ঞান এবং প্রযুক্তির জগৎ ক্রমেই আরো চওড়া হচ্ছে এবং সেই আলো আমাদের মানব সভ্যতার উপর এসে পড়ছে। ডক্টর মুখার্জিকে অনেক ধন্যবাদ এত সহজ করে এবং এত সংবেদনশীলভাবে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য, আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। এবং আজকের এপিসোডে এই কথাটা আরো একবার ক্লিয়ার হলো যে একটা নতুন প্রাণ পৃথিবীতে আসতে চলেছে মানে সেটা শুধুই আনন্দ নয়, অনেকটা দায়িত্ব, অনেকটা সতর্কতা, অনেকটা সচেতনতা এবং একটা সুস্থ শিশুর ভবিষ্যৎ কিন্তু মাতৃজঠরেই অনেকটা নিশ্চিত করা যায়। সেই সুযোগ আমাদের দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি, সেই সুযোগ আমাদের দিয়েছে ফিটাল মেডিসিন। আজকের এই এপিসোড আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং অবশ্যই শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।